সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে শহীদদের স্মরণে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই মঞ্চে 21শে জুলাই 1993 যারা গণতন্ত্রের জন্য লড়াইয়ে জীবন দিয়েছিলেন, সেই পরিবারের যারা সম্মানীয় সদস্য আছেন, আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় উপস্থিত রয়েছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী বিপ্লব মিত্র সহ আমাদের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং সর্বোপরি আপনারা, এবং সকাল 5টা থেকে আমাদের চাপড়ার বিধায়ক শ্রী জেবের শেখ, তিনি আমাদের ওই সাংগঠনিক জেলারও সভাপতি। জেবেরের পাওয়া ছবি, আমাদের রক্তাক্ত কর্মীদের ছবি, ভাঙচুর হয়ে যাওয়া গাড়ির ছবি, সেগুলো দিয়ে দিনটা শুরু হয়েছিল। কৃষ্ণনগরে থেকে আমাদের যে কর্মী সমর্থকরা তারা রওনা হয়েছিলেন দুটো জায়গায়। প্রথমবার রক্তাক্ত হলেন, গাড়ি ভাঙচুর হলো, তারপরও বেরোলেন, তারপরে ব্যারাকপুরে তারা আক্রান্ত হলেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং এটা শুধু কৃষ্ণনগর দিয়ে শুরু হয়েছিল, এটা কৃষ্ণনগরের সীমাবদ্ধ নয়। মুর্শিদাবাদ থেকে আমাদের যে জমায়েত, সেই জমায়েত বারবার ব্যাহত হলো, সেই জমায়েত আক্রান্ত হলো, গাড়ি ভাঙচুর করা হলো। আমাদের বীরভূম থেকে আসা ভাতারের গাড়ি, সেই ভাতারে বীরভূম থেকে যে গাড়ি আসছিল সেই গাড়ি ভাতারে আক্রান্ত হলো, তারা আক্রান্ত হলেন, পুলিশের সামনে আক্রান্ত হলেন এবং তারা ফিরে যেতে বাধ্য হলেন। আমাদের মহেশতলা, আমাদের কাছে সেই কল রেকর্ড রয়েছে। গতকাল রাতে একজন বিজেপির ওখানকার মণ্ডলের মাতব্বর, তিনি ফোন করে বলছেন যে যদি আমাদের সভাপতি শুভাশিস দাস যত গাড়ি বুক করেছেন তত গাড়ি যদি দেওয়া হয়, তাহলে বাস মালিকদের বলছেন আপনারা বাস চালাতে পারবেন না। আমরা সেই ভয়েস রেকর্ড, বিজেপির মণ্ডল সভাপতি হুমকি দিচ্ছেন, আমরা আজকেই এই সভা শেষ হওয়ার পর ফরমাল কমপ্লেন লজ করব সেই ভয়েস রেকর্ড দিয়ে। আমাদের মহেশতলাতে গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিধায়ক শামীম মোল্লা যে গাড়ি নিয়ে আসছিলেন, আক্রান্ত হয়েছেন কর্মীরা, গাড়ি ফিরে গেছে। আমাদের খালেক মোল্লা মেটিয়াবুরুজ যে গাড়ি ফিরে গেছে। আমাদের মেটিয়াবুরুজ, আমাদের পোর্ট, এখানে বসে আমরা দেখছিলাম কিভাবে আক্রমণ করা হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। এই যে গায়ের জোরে বিজেপি যদি মনে করে থাকে যে রক্তচক্ষু দেখিয়ে, আক্রমণ করে, রক্ত ঝরিয়ে কোন গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, তাহলে বিজেপি ভুল করছে। এই যে ধারাবাহিকতা রক্ত দেওয়ার গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এবং বক্তারা অনেকেই যে কথাটা বলেছেন, আমায় সংবাদ মাধ্যমের অনেক বন্ধু এর মধ্যে জিজ্ঞাসা করেছিলেন, আমি প্রত্যেককেই বলেছিলাম যে শহীদ দিবস যেরম ভাবে পালিত হওয়া উচিত আমরা সেভাবেই শহীদ দিবস পালন করব। শহীদ দিবস কোনো রিয়ালিটি শোয়ের মঞ্চ নয়। শহীদ দিবস হ্যালো 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 কোনটায় ব্যাটারি ফুল? যে কথা বলছিলাম, শহীদ দিবস কোন রিয়ালিটি শোয়ের মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অবধি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে
রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। আর এই যে শহীদ দিবস, যে শহীদদের রক্তের ওপর ভিত্তি করে এই আন্দোলন, সেই আন্দোলন থেকে নেতা নেত্রী, সেই আন্দোলন থেকে একটা গোটা লড়াই, সেই আন্দোলন থেকে ভিত্তি করে 15 বছরের সরকার গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ে সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন আমাদের বিধায়ক, কামারহাটির জনপ্রিয় বিধায়ক মদন মিত্র আছেন। ফ্লোর অফ দ্য হাউসে বলেছেন এই যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল, সাক্ষ্য গ্রহণ যখন হয়, সাক্ষ্য গ্রহণ যারা করে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ দিয়ে বাকি সবাইকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি যখন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন, তার আহ্বানে আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছিলেন। তাদের জন্য যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু তারপর কি হলো? এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। রিপোর্ট বিষবাও জলে চলে গেল। এবং এই যে রিপোর্ট বিষবাও জলে চলে গেল, রিপোর্টে কি আছে? কাল আমরা যখন শুনছি বিধানসভায়, কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দ্য গ্যালারি কেন? কমিশন গঠিত হোক, কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মানুষের সামনে এলো না? নতুন করে সরকার বলছে আমরা সরকারের বিরোধী, কিন্তু সরকারের এই কথা আমাদেরও মনে হয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। শহীদ পরিবার যারা 2 লক্ষ টাকা পেয়েছেন, তারা আবেদন করলে যে কমিশনের সুপারিশ 25 লক্ষ টাকা তারা পাবেন। যারা আহত হয়েছিলেন তারা 15,000 টাকা পাবেন, 15,000 পেয়েছিলেন, 5 লক্ষ টাকা পাবেন। আমরা এই যে ঘটনা সামনে এসেছে, আসলে যখন কোনো দেবী মূর্তির বিসর্জন হয়, আমাদের এই গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখবেন কাঠামোগুলো তুলে আনে। যখন বিসর্জন হয়, ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়, রং জলে ধুয়ে যায়, তারপর মাটিও ধুয়ে যায়, খড় বেরিয়ে পড়ে। আর তারও কিছুদিন বাদে সেই খড়ের ভেতর কাঠের যে কাঠামো, যেটাকে কঙ্কাল বলে, স্কেলিটন বলে, সেই কাঠামোটা প্রকাশিত হয়। বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে এই গোটা কাঠামো কবে সামনে আসবে। কেননা এত বড় একটা লড়াই, এত মানুষ সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, এবং এই লড়াইয়ের যারা অমর শহীদ, এই অমর যারা শহীদ, এই লড়াইয়ের শহীদদের স্মরণ করবার জন্য আমরা এসেছি। এবং গতকাল এই যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, রিপোর্ট প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে দাঁড়িয়ে নানান প্রশ্ন, এবং আজকে যেহেতু 21শে জুলাই, এই প্রশ্নগুলো উকি দিচ্ছে, এই প্রশ্নগুলো সামনে আসছে, যে এই প্রশ্নের জবাব যে অমর শহীদরা তাদের জীবন দিয়েছিলেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন করে যারা এই লড়াইয়ের সামনের সারিতে বুক পেতে দিয়েছিলেন,
আমি সেই অমর শহীদদের প্রত্যেকের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি বন্দন দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি বিশ্বনাথ রায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি রতন মণ্ডলের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, অসীম দাসের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, শ্রীকান্ত শর্মার অমলিন স্মৃতি, দিলীপ দাসের অমলিন স্মৃতি, প্রদীপ রায়ের অমলিন স্মৃতি, রঞ্জিত দাসের অমলিন স্মৃতি, মোহাম্মদ আব্দুল খালেক তার অমলিন স্মৃতি, কেশব বৈরাগীর অমলিন স্মৃতি এবং ইনুর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই যে লড়াই, কালকে রিপোর্টে উল্লেখ আছে যে গুলি চালাবার প্রয়োজন ছিল না, তাহলে গুলি চালাবার নির্দেশ কেন দেওয়া হয়েছিল? গুলি গণতান্ত্রিক আন্দোলন, যদি গুলি চালাবার প্রয়োজন না হয়, যদি টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, লাঠি দিয়ে আন্দোলনকে দমন করা যায়, তাহলে কেন গুলি চলেছিল? এই কথা রাজ্যের মানুষ জানতে চায়। তাহলে কাদের কাদের আড়াল করছেন? একটার পর একটা তদন্ত কমিশন তৈরি হয়েছে, একটা রিপোর্ট সামনে আসেনি। কি সামনে আসছে? সামনে আসছে যে তৃণমূল কংগ্রেস একটা গ্রাসরুটের পার্টি, লড়াই আন্দোলন। এখানে বসে রয়েছেন অরূপ রায়, ইলেকশন কমিশনে যে ফার্স্ট ক্লাস যে নোটারি, এভিডেভিট 138টা এভিডেভিটে যার সই ছিল তিনি হচ্ছেন আমাদের চেয়ারপারসন শ্রী অরূপ রায়। এই যে লড়াই, একটা লড়াই গড়ে উঠলো, একটা আন্দোলন গড়ে উঠলো। এখন আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি আমাদের দেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করবার পর প্রকাশ্যে আসছে যে পার্টির একটা বিপুল পরিমাণ টাকা আছে। কিন্তু এই টাকার কথা কেউ জানেন না। যারা চেকে সই করতে হতো, যারা ব্ল্যাঙ্ক চেকে সই করতে বাধ্য হয়েছেন, তারাও জানেন না কত টাকা তোলা হচ্ছে, কত টাকা কোথায় যাচ্ছে। আমরা এখন যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখছি শুধুমাত্র বছরে যে সুদ, সেই সুদের পরিমাণ এত, সেটাতেই একটা গোটা পার্টি তার কর্মীদের সাহায্য করা যায়। আপনারা জানেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, 2/3 বেশি বিধায়ক মিলে আমরা নির্বাচন কমিশনে আমাদের বক্তব্য জানিয়েছি। আমরা কলকাতায় স্পেশাল সেশন করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির চেয়ারপারসন তৈরি হয়েছেন শ্রী অরূপ রায়। আমরা এনডব্লিউসির মিটিং করে রাজ্য কমিটি হয়েছে, রাজ্যের সভাপতি হয়েছেন শ্রী বিপ্লব মিত্র। রাজ্য কমিটি গঠন হয়েছে, সমস্ত ফ্রন্টালের সভাপতিরা তারা নির্বাচিত হয়েছেন। আমরা ইতিমধ্যে 26টা জেলায় আমাদের সভাপতিদের নাম ঘোষণা করেছি এবং আজকে এখান থেকে অরূপদা এবং বিপ্লবদার পারমিশন নিয়ে আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমরা প্রাক্তন বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের নাম আপনাদের সামনে ঘোষণা করছি। আমাদের হাওড়া গ্রামীণ জেলার কার্যকরী সভাপতি হিসেবে শ্রী আব্বাস উদ্দিন খানের নাম আমরা এখানে জানাচ্ছি, নেতৃত্বরা রয়েছেন। এবং আমাদের অশোক রুদ্র, তিনি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। এই প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার্স, এই প্রাইমারি সেকেন্ডারি টিচার্সদের আমাদের যে সংগঠন একত্রিতভাবে, অশোক রুদ্র সেই সংগঠনের সভাপতিত্ব করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা বলছি যে দেখুন, আমরা অরূপদার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছিলাম। প্রধান নির্বাচনী কমিশনে নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন তিনি একটা চেয়ার ব্যক্তি নন, তাই নির্বাচন কমিশনের ওপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা, আমরা বিরাট পারবো না, কিন্তু আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব। যত শহীদ পরিবার আছেন, প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে
21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এখানে জয়দেব হালদার আমাদের বিধায়ক বিঘের পর বিঘে জমি বেচেছেন, বিক্রি করেছেন কেন? চৌঠা মের পর যে কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের মামলা লড়তে। আমাদের হাওড়া গ্রামীণের লড়াকু বিধায়ক সভাপতি রাজা সেন, তিনি হচ্ছে সোনা বন্ধক রেখেছেন, আমরা তার সাক্ষী। আমাদের বিধায়ক আছেন সমীর পাঁজা, এখনো অবধি বাড়ি যেতে পারেননি। যারা ওই সেটিং এর তত্ত্ব বলছেন আমাদের বিধায়করা আক্রান্ত, আমি তো তালিকা দিয়ে দিলাম সকালে, এবং সমস্ত ছবি এবং ভিডিও সহ আমরা প্রশাসনের দ্বারস্থ হব। বিজেপির গুন্ডারা তারা আক্রমণ চালিয়েছে। আর যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1,000 কোটি টাকার ওপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1,000 কোটি টাকার ওপর। কোন কর্মীর কাছে এই টাকা গেছে? যদি হিম্মত থাকে প্রকাশ্যে শ্বেতপত্র টাঙিয়ে বলুন যে কোন কর্মী এই 1,000 কোটি টাকার বেশি যে সুদ আছে সেই টাকা তাদের কাছে পৌঁছেছে। টাকা খালি ব্যবহার হয় আকাশে চক্কর কাটতে। তৃণমূলের 4 টাকার 1 টাকা ওই বাগরোলের জন্য খরচ হয়, যিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার ভয়ে। দিদি বলেছিলেন বাঘ বাঘের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নেই, ব্যাঘ্র প্রজাতির আরো প্রাণী আছে, বাগরোল আছে, ভামবিড়াল আছে, বনবিড়াল আছে। বাঘ হচ্ছে ডিম খায় না, কিন্তু বাগরোল, বনবিড়াল, ভামবিড়ালেরা ডিম খায়। বাঘের ডিম খাওয়ার ভয় নেই, তাই যিনি ডিম খাওয়ার জন্য বেরোতে চাইছেন না আদালতকে বলছেন ডিম খাওয়া আটকাতে হবে। আমরা বলছি উনি বাগরোল, কারণ বাগরোল ডিম খায়, বাঘ ডিম খায় না। ভুল করে বাগরোলকে